সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশন যে পার্টটা আছে সেই পার্টটা আমরা পড়ব। তো ভিডিওটা যদি খুব লম্বা হয় তাহলে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব, নাহলে এই ভিডিওর মধ্যেই চেষ্টা করব শেষ করার। তো আশা করি এই ভিডিওতে নতুন কেউ শিখবেন। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো আজকের আমরা যেটা শুরু করব সেটা হলো আপনাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা চ্যাপ্টার, দ্যাট ইজ কল্ড ফ্রিকশন। আজকে যেটা শুরু করব সেটার নাম ফ্রিকশন। ফ্রিকশনের বাংলা মানে কি? ঘর্ষণ। ফ্রিকশন সম্পর্কে কারুর কোনো আইডিয়া আছে? ফ্রিকশন সম্পর্কে কারুর কোনো রকম আইডিয়া আছে? আচ্ছা, তো আজকে আমরা এই আপনাদের সিলেবাস ওয়াইজ এই জিনিসগুলো নিয়েই কথা বলবো। তো বেসিক্যালি কি হয় না, বেসিক্যালি যেটা ম্যাম বললেন, একটা এরকম বডি থাকে। এই বডিটা ধরুন থেমে আছে, স্ট্যাটিক বডি। আপনি এই বডিটাকে এই দিকে কি অ্যাপ্লাই করছেন? ফোর্স অ্যাপ্লাই করছেন। যদি আমার এই প্লেনটা তে ফ্রিকশন থাকে, যদি প্লেনটা যদি ফ্রিকশন আমরা কনসিডার করি, তাহলে যদি খুব সামান্য পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি লক্ষ্য করা যাবে? বডিটা কি মানে একটু মুভমেন্ট করবে না ওখানে স্থির থাকবে? খুব সামান্য যদি ফোর্স আমরা অ্যাপ্লাই করি, এটা ওখানেই থাকবে। ওখানেই থাকবে। তার কারণ কি ম্যাম? না, তার কারণ হলো বডিটা যে একে ফোর্স দিচ্ছে, বডির ঠিক বডিটা যদি মুভমেন্ট করে এই ডিরেকশনে মুভমেন্ট করবে। কিন্তু ঘটনাচক্রে কি হচ্ছে না, এই বরাবর কে কাজ করছে? ফ্রিকশন কাজ করছে। তাই জন্য যদি আপনি একটা সামান্য ফোর্স যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই ফোর্সটা, আচ্ছা ফ্রিকশনটাকে না আমি বরঞ্চ এফ ড্যাশ লিখছি, যতক্ষণ অবধি আমাদের এক্সটার্নাল ফোর্স লেস দ্যান ফ্রিকশনাল ফোর্স হবে ততক্ষণ বডিটা কি থাকবে? স্ট্যাটিক থাকবে। যখনই এই ফোর্সটা গ্রেটার দ্যান ফ্রিকশনাল ফোর্স হবে তখনই বডিটা আস্তে আস্তে মোশনে আসবে। এই অবধি সবাই বুঝেছেন? ধরুন এই আমার বডি, এটা আমি ভিতরের দিকে প্রজেকশনটা করার চেষ্টা করছি। লোডটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? লোডটা আমি এই দিকে অ্যাপ্লাই করছি। তাহলে বডিটা এই দিকে মুভ করার চেষ্টা করবে। আর বডিটার নিচে এই প্লেনে কে আছে? একটা ফ্রিকশন ফ্লোর আছে। তাহলে ফ্রিকশনটা কোন বরাবর কাজ করবে? না, বডির এই যে প্লেনটা আছে, প্লেনটাকে যদি নাম দিই এ বি সি ডি, এই প্লেনটা যদি নাম দিই, সেই প্লেনের এইরকম বরাবর কাজ করবে। ছবিটা বোঝা যাচ্ছে তো? ছবিটা বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। তাহলে যদি এই ফ্রিকশন ফোর্স এফ ড্যাশ আর এটা এফ, যদি ফ্রিকশন ফোর্সটা
এ বি সি ডি এই প্লেনের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে না প্যারালাল আছে? খুব সিম্পল ব্যাপার, প্যারালাল অবস্থায় আছে বা 0 ডিগ্রিতে আছে বা 180 ডিগ্রিতে আছে। তাহলে যে ফোর্স কোনো প্লেনের সাপেক্ষে যদি প্যারালাল বা 0 ডিগ্রি বা 180 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে থাকে সেই ফোর্সকে বলা হয় শিয়ার ফোর্স। ডেফিনেশন তাহলে আলটিমেটলি গল্পটা কি না, যেদিকে ফোর্স অ্যাপ্লাই হবে তার অপর দিকে একজন রেজিস্ট করবে, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রিকশন ফোর্স। তো এটাকে কীভাবে লেখা যেতে পারে? লিখবেন দ্য অপোজিট reaction force which acts, আচ্ছা এই ফোর্সটা কোন দিকে কাজ করে না, যেদিকে মোশন তার বিপরীতে কাজ করে, which acts against the motion and try to resist the motion। খুব স্বাভাবিক ব্যাপার, মোশনটাকে রেজিস্ট করার সাহায্য করে। motion of try to resist the motion of the particle slash block, যেটা মনে হয় সেটা লিখতে পারেন। this resisting force is known as কি নাম এর? known as friction। that's it। তাহলে কি লিখলাম? দ্য অপোজিট রিয়াকশন ফোর্স। কেন রিয়াকশন ফোর্স বলছি? কারণ যদি আমি এই ফোর্সটাকে দিই তবেই এই ফ্রিকশন জেনারেট করবে। হুইচ অ্যাক্টস এগেনস্ট দ্য মোশন, ট্রাই টু রেজিস্ট দ্য মোশন of particular block, this resisting force is known as the friction and it is parallel to the plane and it is shear in nature। ব্যাস, দ্যাট ইজ দ্য ফুল ডেফিনেশন। ঠিক, এবার আমরা দেখব যে একটা ফ্রিকশন কত রকমের হতে পারে। সো এবার আমরা লিখব টাইপ অফ ফ্রিকশন। ফ্রিকশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে স্ট্যাটিক ফ্রিকশন বলে, আর একটাকে কি বলা হয়? আর একটাকে বলা হয় খুব স্বাভাবিক ব্যাপার ডাইনামিক ফ্রিকশন। একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা ডাইনামিক ফ্রিকশন। এছাড়াও আরও কিছু রকম হয়, সেগুলো জেনারেলি ডাইনামিকের মধ্যেই পড়ে জেনারেলি। সেই ফ্রিকশনটাকে অনেকে এর সাথেও লিখে, তো সেটা যা ইচ্ছা ব্যাপার। তো স্ট্যাটিক ফ্রিকশন ব্যাপারটা কি? ধরুন বডিটা একদম রেস্টে আছে, কোনো দিকে কিছু নেই, কোনো দিকে কিছু করছে না, একদম রেস্টে আছে। এখন কেউ যদি এই সময় মনে করে যে আমি এই স্থির বস্তুটাকে স্থির বস্তুটাকে যদি মুভ করানোর চেষ্টা করি, সে তখন কিছু, এখানে যদি একটা লোক থাকে, সে যদি একে ঠেলার চেষ্টা করে, তখন সে কিছু রেজিস্টিং ফোর্স অনুভব করবে, ফিল করবে। দ্যাট ইজ বেসিক্যালি স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমরা বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশনকে when body is in
rest if body tends to motion, then friction force is known as static friction. ঠিক আছে, বোঝা গেছে স্ট্যাটিক ফ্রিকশনটা কাকে বলে? কারোর কোনো কোয়েশ্চেন আছে স্ট্যাটিক ফ্রিকশন সম্পর্কে? এফ লেস দ্যান এফ ড্যাশ। এবার আমরা ডায়নামিকে আসছি। ডায়নামিকের দুটো ভাগ আছে না, একটা হলো স্লাইডিং ফ্রিকশন আর একটা হলো রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনের গল্পটা কি না, বডি যখন স্লাইড করে এই সময় যে ফ্রিকশনটা জেনারেট হয় দ্যাট ইজ স্লাইডিং ফ্রিকশন। আর রোলিং ফ্রিকশন কি না, বডি যখন কোনো কিছু রোল করতে থাকে, মানে বডি যখন আরেকটা বডির উপর রোটেট করতে থাকে, দ্যাট ইজ ইয়োর রোলিং ফ্রিকশন। তো এটা বেসিক্যালি রোলিংয়ের সময় এই ফ্রিকশনটা জেনারেট হয়, আর এটা জেনারেট হয় স্লাইডিংয়ের জন্য। তো আপনারা এই তিনটে পয়েন্ট লিখে নিন। স্লাইড মানে বলতে পারেন যে আপনার স্লিপ, ধরুন খুব বৃষ্টি হয়েছে, আপনারা হাঁটছেন, একটা ফলস পা পড়লো, আপনারা স্লিপ করে গেলেন, দ্যাট ইজ কল স্লাইডিং বলতে পারেন, ঠিক আছে। আর রোলিং, ধরুন আপনারা সাইকেল চালাচ্ছেন, চাকাটা রোল করছে, তো সেই মোমেন্টে যে ফ্রিকশনটা দ্যাট ইজ দ্য রোলিং ফ্রিকশন। আচ্ছা, আপনারা যখন ডিপ্লোমা পড়েছিলেন তখন স্লাইডিং, স্কিডিং, ট্রান্সপোর্টে পড়েছিলেন? এইটাকে তো আচ্ছা, এই সময় কি হবে, এই সময় কিন্তু অবশ্যই এফ গ্রেটার দ্যান এফ ড্যাশ, যদি আমার এফ ড্যাশটা হলো হচ্ছে ফ্রিকশন, এফটা হচ্ছে আমার লোড অ্যাপ্লাই যেটা হচ্ছে ডেফিনেটলি। এবার যেটা কথা হবে লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, লিমিটিং ফ্রিকশনের গল্পটা কি, আমি সেম এই ঘটনাটাকেই নিচ্ছি। এটা স্ট্যাটিক বডি আছে, এটায় আমি ফোর্স অ্যাপ্লাই করছি। তা আমি প্রথমে 5 নিউটন অ্যাপ্লাই করলাম, এটা মুভ হলো না। আমি 6 নিউটন অ্যাপ্লাই করলাম, মুভ হলো না। আমি 7 নিউটন অ্যাপ্লাই করলাম, তখনও মুভ হলো না। আমি যেই 7 পয়েন্ট বা আমি 8 নিউটন যেই লোড অ্যাপ্লাই করলাম, আমি দেখলাম স্টার্ট টু বিগিন জাস্ট স্টার্ট হয়েছে, মানে হালকা একটু নড়েছে, মানে আমি যদি 8.1 যদি লোড অ্যাপ্লাই করি, ওটা কিন্তু প্রপারলি মুভ করা স্টার্ট করে দেবে। তাহলে এই যে সময় জাস্ট স্টার্ট টু বিগিন হয়েছে, দ্যাট দ্য মুমেন্ট ইজ এফ ইকুয়াল টু এফ ড্যাশ। মানে এর যে ফ্রিকশন ফোর্স ছিল আর আমার এক্সটার্নাল ফোর্স দুটো ম্যাচ করে গেছে, এবারেই কিন্তু আমার এই বডিটা মুভমেন্ট করতে স্টার্ট করবে। তো এই লিমিটিং ভ্যালুটাকে বলা হয় দ্য লিমিটিং ফ্রিকশন। তার মানে when the body is start to moving, then that friction is known as limiting friction. আচ্ছা, তাহলে আমি যদি একটা মানে রিলেশন খুঁজতে চাই, তাহলে বলতে পারি যে স্ট্যাটিক ফ্রিকশন is less than limiting friction. That is less than
ডাইনামিক ফ্রিকশন। কেন বলবো? স্ট্যাটিক ফ্রিকশনে এফ লেস দ্যান এফ ড্যাশ, এখানে এফ ইকুয়াল টু এফ ড্যাশ, এখানে এফ গ্রেটার দ্যান এফ ড্যাশ। এটা কি আমি বলতে পারি? তাহলে এই বস্তুটাকে রেখেছি। এবার আমি কি করলাম, এই বস্তুটা প্লেনটাকে আস্তে আস্তে উপর দিকে একটা ইনক্লাইন করার চেষ্টা করলাম। মানে প্রথম অবস্থা এরকম ছিল, সেকেন্ড অবস্থা আমি এরকম করলাম, দেখলাম বস্তুটা পড়লো না। থার্ড অবস্থায় আমি এরকম করলাম, তাতেও দেখছি বস্তুটা পড়ছে না। খুব ভালো কথা। ফোর্থ অবস্থা আমি এরকম করলাম, এবং যেই আমি ফোর্থ সিচুয়েশনটা, আচ্ছা আগে বলুন ছবি চারটে বোঝা গেছে তো? এই ছবি চারটে বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। এবার যেই আমি এই 4 নম্বরের বার এটাকে আমি একটু ইনক্লাইন করলাম, তখন দেখলাম যে হঠাৎ এই বডিটা কি করছে না, অদ্ভুতভাবে স্লাইডিং করে নিচে চলে এলো। এতক্ষণ কিন্তু বডিটা এখানেই স্থির ছিল, এখানে স্ট্যাটিক ছিল, এখানে স্ট্যাটিক ছিল, এখানে স্ট্যাটিক ছিল, কিন্তু এখানে কি করলো না, এখানে স্লাইডিং করতে শুরু করে দিল, এখানে স্লাইডিং করতে শুরু করে দিল। তার মানে আমি তো এখানে কোনো আগে থেকে লোড দিয়েছি, লোড দিইনি কোনো রকম, এখানে কোনো রকম লোড দিইনি, এখানে কোনো রকম লোড দিইনি, এখানেও কোনো রকম লোড দিইনি, এখানেও আমি কোনো লোড দিইনি। ব্যাপারটা বুঝুন। কিন্তু আমি যেই একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এটাকে থিটা অ্যাঙ্গেল করে দিলাম, কিছু একটা অ্যাঙ্গেল ধরুন 35°73' একটা এরকম একটা অদ্ভুত একটা অ্যাঙ্গেল করলাম, যাতে কি না ও স্লাইড করা স্টার্ট করে দিল। ভারী অদ্ভুত ব্যাপার। তো এই পার্টিকুলার যে অ্যাঙ্গেলটার জন্য বডিটা মানে স্লাইডিং করা স্টার্ট করলো, এইটাকে বলা হয়, এই থিটাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কাকে বলে না, পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে ফর এ particular angle the body starts to slide down, then that angle is known as কি না angle of friction। এবার দেখুন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তো এই আমার বডিটা এদিকে ইনি স্লাইড করছে, আর ফ্রিকশন কোন দিকে কাজ করছে না, ফ্রিকশনটা এই দিকে কাজ করছে, ফ্রিকশন এদিকে কাজ করছে। রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করছে না, রিয়াকশন ফোর্সটা কাজ করছে, আগে ওয়েটটা রাখি, ওয়েটটা সিজি, এটা যদি সিজি হয় সিজি থেকে একদম ডাউনওয়ার্ড কাজ করছে ওয়েটটা, আর রিয়াকশন ফোর্সটা এই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে আপওয়ার্ড কাজ করছে। তাহলে এইটা আমাদের কি ছিল না, এইটা আমাদের ছিল
থিটা, এটা ধরুন 90 ডিগ্রি, এবং এটা ধরুন আর একটা অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা বা ধরুন আলফা। তো আমি যদি এখন আর ত্রিভুজ নিই, এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি, আর এইটা আমার যদি আলফা অ্যাঙ্গেল হয়ে থাকে, এটা যদি রিয়াকশন ফোর্স আর হয়ে থাকে, এটা ফ্রিকশন ফোর্স যদি এফ হয়ে থাকে, তাহলে আমি লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি ট্যান আলফা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, না হাইট বাই বেস। এখানে হাইট কত, এখানে হাইট এই ফ্রিকশনটা এফ বাই আর। এখানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু আর ট্যান ফাই। এই ট্যান ফাইটাকে বলা হয়, না এই ট্যান ফাইটাকে বলা হয় মিউ, যেটার কিনা নোন অ্যাজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তার মানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, দ্যাট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আমরা পড়লাম, এবার আমরা পড়বো ল অফ ফ্রিকশন। ল অফ ফ্রিকশন পড়ব। তো ফ্রিকশন যেহেতু দু রকমের, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক, ঠিক তেমন তার ল দুখানা। একটা স্ট্যাটিক ল মানে স্ট্যাটিক ফ্রিকশন ল, আর একটা ডাইনামিক ফ্রিকশন ল। স্ট্যাটিক ফ্রিকশন লতে কি বলছে না, জেনারেলি যেদিকে বডি মুভ করতে চায় তার অপোজিটে ফ্রিকশন অ্যাপ্লাই হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, স্ট্যাটিক বডিতে এফ লেস দ্যান এফ ড্যাশ হবে, এফ লেস দ্যান এফ ড্যাশ হবে। কিছু কিছু সময় এটা ইকুয়াল হতে পারে, বাট নট অলওয়েজ। এবং কিছু কিছু সময়ে টেন্ডস টু মুভ, যেটা আমি এখানে লিখেছিলাম, কোথায় যেন, এই যে টেন্ডস টু মোশন। আচ্ছা, থার্ড পয়েন্ট কি না, এফ বাই আর দ্যাট ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইকুয়াল টু মিউ, এবং নেক্সট পয়েন্ট হলো ফ্রিকশন ডিপেন্ড অন সারফেস রাফনেস। মানে কি, এই যে সারফেসটা আছে, এই সারফেসের রাফনেস যদি খুব কম হয় তাহলে ফ্রিকশন কম হবে, খুব যদি বেশি হয় তাহলে ফ্রিকশন বেশি হবে। এটা হলো আপনাদের স্ট্যাটিক ফ্রিকশন ল। যেদিকে এটা স্ট্যাটিক আছে, এটা ডাইনামিক আছে। ফার্স্ট পয়েন্ট হলো যেদিকে মোশনে আছে তার এগেনস্টে ফ্রিকশন কাজ করছে, তার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে। একটা বস্তু আছে, সেই বস্তুটা এখানে থাকার জন্য এখানে ধরুন ফ্রিকশন ফোর্স 10 কিলোনিউটন, ঠিক আছে। এবার আমি এখানে লোড অ্যাপ্লাই করছি 1 নিউটন, অন্য সরছে না, 2 নিউটন সরছে না, এরম করে করে যত 9.99 নিউটন, তাও সরছে না। যখন আমি 10 নিউটন করলাম, ও জাস্ট একটু নড়ে উঠবে, জাস্ট মুভ করার জন্য। এই 9.99 নিউটন অবধি এই 9.99 অবধি যতক্ষণ আমি ফোর্স দিয়েছি, তার করসপন্ডিং আমি যে ফ্রিকশনটা পেয়েছিলাম, দ্যাট ফ্রিকশন ইজ ইয়োর স্ট্যাটিক ফ্রিকশন। এটুকু বোঝা গেছে? তারপর
এই যখনই আমি 10 নিউটন অ্যাপ্লাই করলাম, বডিটা একটু নড়ে উঠলো বা মুভমেন্ট করলো, সেই সময়টাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। এবার আমি যেই 10.1 বা 10.2 করলাম, এ মুভ করা স্টার্ট করলো। কততে মুভ করা স্টার্ট করলো না 10.2 মাইনাস 10, 0.2 নিউটন এই ফোর্সে মুভ করতে শুরু। কেন এই ফোর্সে মুভ করা শুরু করলো? কারণ এর ম্যাক্সিমাম ফ্রিকশন রেজিস্ট্যান্স 10 কিলো নিউটন। আমি 10.2 অ্যাপ্লাই করেছি, তাহলে এক্সট্রা কত ফোর্স দিয়েছি? 0.2 নিউটন। এর জন্য ফোর্সটা এর জন্য মুভ করা শুরু করলো। তা যখন বস্তু মুভ করা শুরু করে দিল, সেই মোমেন্টে যে ফ্রিকশনটা অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট ইজ দ্য ডায়নামিক ফ্রিকশন। তো আমরা ডায়নামিক ফ্রিকশনে কি বললাম? যে ফার্স্ট পয়েন্টে বললাম, যখন এই বস্তুটা মোশনে থাকবে, তখন তার অপোজিটে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, দ্যাট ইজ ইয়োর ডায়নামিক ফ্রিকশন। পয়েন্ট নাম্বার 2 কি বলছে না, এই ডায়নামিক ফ্রিকশন অলওয়েজ কনস্ট্যান্ট। কারণ আমার কাছে 10 টাকাই পড়ে আছে, আমি 11 টাকা বিল করি আর 12 টাকা বিল করি আর 13 টাকা বিল করি, আমার ধার বাড়তে থাকবে কিন্তু আমার পকেটে টাকা বাড়বে না। তাই ডায়নামিক ফ্রিকশন অলওয়েজ কনস্ট্যান্ট। নাম্বার থ্রি কি বলছে না, যদি ধরো কোনো মুভিং বস্তু আছে, সেটার যদি স্পিড ধরো একটু চেঞ্জ হয়, তখন কি হবে? ধরুন একটা বস্তুর স্পিড ধরুন 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটা ভালো করে শুনুন। 10 মিটার পার সেকেন্ডে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এটা রোড। এবার যখনই সে তার ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড করে দেবে, তখন ফ্রিকশনটা কিন্তু স্লাইটলি কি হবে? একটু কমে যাবে। ফ্রিকশনটা স্লাইটলি কমে যাবে তার যখন ভেলোসিটি বেড়ে যাবে। ভালো করে শুনুন, আমি অলরেডি এক জায়গায় বলছি ডায়নামিক ফ্রিকশন কনস্ট্যান্ট, কিন্তু তারপরে এটাও বলছি, আমি যদি স্লাইটলি বস্তুর যদি হচ্ছে স্পিডটাকে বাড়িয়ে দিই, তাহলে ফ্রিকশন কিন্তু সামান্য কমে যাবে। কেন কমে যাবে বলতে পারবেন? যখন এই চাকাটা ঘুরছে, চাকার যে কন্ট্যাক্ট এরিয়াটা যখন 10 মিটার পার সেকেন্ডে ছিল, সেই কন্ট্যাক্ট এরিয়াটা রাস্তার সাথে যতক্ষণ সময় স্পেন্ড করছিল, যখনই আমি 20 মিটার পার সেকেন্ড করে দিচ্ছি, চাকার এই কন্ট্যাক্ট এরিয়াটা রোডের সাথে অনেক কম সময় স্পেন্ড করছে। যদি কন্ট্যাক্ট এরিয়াটা যদি কম সময় স্পেন্ড করে, তাহলে তো ফ্রিকশন সেখানে তো নেই বললেই চলে, বা কমে যাচ্ছে তো আস্তে আস্তে আগের থেকে, তাই নয় কি? আপনি নর্মাল হেঁটে যাচ্ছেন, আপনি নর্মাল জল পড়েছে হেঁটে যাচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আপনি হাঁটার স্পিডটা বাড়িয়ে দেবেন, তো যেখানে জল পড়ে আছে ফ্লোরে, সেই ফ্লোরটা থেকে আপনার তো পড়ে যাওয়ার চান্স বেশি হবে নাকি? ব্যাপারটা কি বোঝাতে পারলাম আমি? ধরুন আমি 10 মিটার পার সেকেন্ডে সাইকেল চালাচ্ছি, চাকাটা ঘুরছে এরকমভাবে। চাকাটা যখন ঘুরছে, যে মোমেন্টে চাকাটা এই মাটিটাকে টাচ করছে, সে ধরুন t=0.5 সেকেন্ডের জন্য এই মাটিটা টাচ করছে, তারপরেই সেই পার্টিকুলার পয়েন্টটা উপরে উঠে যাচ্ছে। তাই t=0.5 সেকেন্ডে যখন এই চাকাটা টাচ করছে, তখনই শুধু ফ্রিকশনটা অনুভব করছে নাকি? ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ এবার ধরুন আমি 30 মিটার পার সেকেন্ডে চালাচ্ছি, তো 30 মিটারে তখন এ হচ্ছে ঘুরতে শুরু করছে। তাহলে যখন আমি স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি, তখনও ডেফিনেটলি ও হচ্ছে এই মাটিটাকে টাচ করবে, ডেফিনেটলি টাচ তো করতেই হবে, কিন্তু কন্ট্যাক্ট পিরিয়ডটা ধরুন 0.2 সেকেন্ড হয়ে গেল। আগে 0.5 সেকেন্ড ধরে মাটির সাথে টাচে ছিল, তখন যে ফ্রিকশন বলটা অনুভব করছিল, আর সেটা ধরুন F1। আর t=0.2 সেকেন্ডে কম সময়ের জন্য
সে ওই ফ্রিকশনটা ধরুন F2 অনুভব করছে। এবার যেহেতু টাইম স্প্যানটা কমে গেল সেহেতু ফ্রিকশন ব্যাপারটা স্লাইটলি ডিক্রিজ করে যাবে, কারণ কন্ট্যাক্ট টাইমটা বা কন্ট্যাক্ট এরিয়ার যে স্প্যানটা সেটা কমে যাচ্ছে বলে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আপনারা যেটা বলছিলেন সেইটা একবার লিখে দিচ্ছি। আচ্ছা, সবাই এটা বুঝেছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো। এবার যেটা বলছিলাম, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের গল্প কি? স্ট্যাটিক ফ্রিকশনে কি বলেছিলাম? F ইকুয়াল টু মিউ আর। ঠিক আছে, পুরো অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি। দেখুন, ধরে নিন মিউ এর ভ্যালু কত? 1 ধরে নিন। তাহলে আমি কি লিখতে পারি? F ইকুয়াল টু আর লিখতে পারি তো? এগ্রি? ইয়েস স্যার। এবার এই আমার ডাব্লিউ কাজ করছে, এই আমার রিয়াকশন কাজ করছে, তো আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু আর। যদি ডাব্লিউ ইকুয়াল টু যদি আর যদি হয়ে থাকে, যদি ডাব্লিউ ইকুয়াল টু আর হয়ে থাকে, তো ধরুন এই বস্তুটার ওজন 10 নিউটন, তাহলে আর এর ভ্যালু কত? 10, এবং ইভেনচুয়ালি ফ্রিকশনের ভ্যালু কত? 10। এটা 10 তাহলে এই অবধি সবাই এগ্রি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কি করলাম? এবার আমি করলাম এখানে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। এই এক্সটার্নাল ফোর্সের ভ্যালু 1 নিউটন। তাহলে আমি যখনই এদিক থেকে একটা 1 নিউটনের লোড অ্যাপ্লাই করছি, তাহলে ফ্রিকশনে তো ম্যাক্সিমাম ভ্যালু 10, কিন্তু আমি এখানে কত রিয়াকশন পাবো, মানে কত ফ্রিকশন রেজিস্ট্যান্স পাবো? 1 নিউটন রেজিস্ট্যান্স পাবো। কারণ নিউটনের থার্ড ল কি বলেছে? এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে আমার এবার ভালো করে দেখুন, এক্সটার্নাল লোড, এক্সটার্নাল ফোর্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আর ম্যাক্সিমাম ফ্রিকশন। ম্যাক্সিমাম ফ্রিকশন আর difference between F external minus friction। এবার গল্প দেখুন, আমি 1 নিউটন লোড অ্যাপ্লাই করলাম, তাহলে আমি নিউটনের থার্ড ল ওয়াইজ রিয়াকশন মানে ফ্রিকশন কত পাবো? ওদিক থেকে 1 নিউটন পাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত? ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স 10। এই অবধি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিফারেন্স কত? 9। কীভাবে এলো? 10 মাইনাস 1। তার মানে আমি 1 অ্যাপ্লাই করেছি, আমার টোটাল ক্ষমতা 10 নিউটন আমি রেজিস্ট করতে পারবো, কিন্তু যেহেতু দিক থেকে 1 নিউটন আসছে তাই আমি এখানে 1 নিউটনে রেজিস্ট করছি, আমাদের 9 স্টোর হয়ে আছে। এরম করে করে 2, 3 করে যখন 8 নিউটন অ্যাপ্লাই করছি তখন রেজিস্ট্যান্স কত হচ্ছে? 8 নিউটন। ম্যাক্সিমাম ফ্রিকশন কত আমার? 10। তাহলে আমার কাছে এক্সট্রা কত পড়ে আছে? 10 মাইনাস 8, দ্যাট ইজ 2 নিউটন। এবার দেখুন, যখন 9.99 নিউটন আমি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি, এখানে রেজিস্ট্যান্স কত ফোর্স পাবো? 9.9999 নিউটন। ম্যাক্সিমাম কত? 10। রিমেনিং কত পড়ে আছে? 001, এটা রিমেনিং পড়ে আছে। এবার আমি এখানে 10 নিউটন এক্সটার্নাল লোড দেওয়া শুরু করলাম, এ রেজিস্ট্যান্স কত করবে? 10ই করবে, কারণ এ তো ম্যাক্সিমাম 10 করতে পারে। তাহলে এখানে এর ডিফারেন্স 0,
এই যখনই ডিফারেন্সটা 0 হয়ে গেল তখনই এটা চলে গেল আপনার লিমিটিং ফ্রিকশনে চলে গেল। এই হলো লিমিটিং ফ্রিকশনের কন্ডিশন চলে এলো। এর আগে অবধি সমস্ত কিছু ছিল স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে আসছিল, কারণ আমার মুভমেন্ট স্টার্ট হয়নি। এবার আমি এখানে 11 নিউটন লোড অ্যাপ্লাই করলাম, আমার আমার ম্যাক্সিমাম কত দেওয়ার ক্ষমতা আছে? 10 দেওয়ার ক্ষমতা আছে, আমি 10ই দেবো। এখানে 10, তাহলে এখানে ডিফারেন্স কত? -1 হয়ে গেল। মানে ফ্রিকশন, আচ্ছা আমি এক্সটার্নাল হ্যাঁ ফ্রিকশন মাইনাস এটা করলে আমার -1 দাঁড়ালো। তাহলে এখানেই আমার মোশন স্টার্ট হয়ে গেল। তো এইখান থেকেই সমস্ত ডাইনামিক ফ্রিকশন স্টার্ট হয়ে গেল। ডাইনামিক ফ্রিকশন স্টার্ট হয়ে গেল। দেখুন এই ছকটা বুঝতে পারলেন? স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন। তো এই ছিল। তো ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাচ্ছিল, তাই আমরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। আশা করি একটু হলেও নতুন কিছু শিখেছেন। নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর বন্ধুদের শেয়ার করুন। যতগুলো শেয়ার হবে আমি বুঝবো আমি ততজনকে সাহায্য করতে পেরেছি। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানের বেলটা প্রেস করুন আমার ভিডিওর নোটিফিকেশান ফার্দার পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।